দর্শক, মাঝখানে আর মাত্র একদিন, তারপরে বহুকাঙ্ক্ষিত সেই ভোট। বলা হচ্ছে এই ভোট নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের গতিপথ, রূপরেখা, বাংলাদেশ নামক রাষ্ট্রটির চরিত্র। সেই ভাগ্য নির্ধারণের ভোট নিয়ে আলোচনা করবো আমরা। আপনাকে আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাকিদ শামসেন, সঙ্গে আছে মাহফুজ মিশু। আমার সঙ্গে স্টুডিওতে আছেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেউদ্দিন। স্বাগত আপনাকে। আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং রাজনীতি বিশ্লেষক আল মামুন রাসেল। আপনাকেও স্বাগত। এবং অনলাইনে যুক্ত হচ্ছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনুর ইসলাম আকন্দ, তিনি ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক। জেনারেল আকন্দ, আপনাকেও অনেক ধন্যবাদ এবং স্বাগত। আমরা জেনারেল আকন্দ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। এই নির্বাচনটার গুরুত্ব নিয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে। আজকে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন, নির্বাচন কমিশনাররা কথা বলেছেন, দলগুলোর প্রচারণা শেষ হলো। বলা হচ্ছে যে এটি হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্রটির চরিত্র কেমন হবে, আগামী দিনে বাংলাদেশ কোন দিকে যাবে, কোন পথে থাকবে, সেই ভাগ্য নির্ধারণের ভোট। সেই অর্থে বাংলাদেশের জনগণেরও ভাগ্য নির্ধারণের ভোট বটে। 56 বছরে বাংলাদেশের মানুষ কিছু ভালো নির্বাচন পেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যে আসলে খুব ভালো কিছু জোটে নাই। এবার আপনি কতখানি আশাবাদী এই ভোট নিয়ে? অনেক ধন্যবাদ যমুনাকে। আমি মনে হয় যে সমগ্র দেশবাসীর সাথে আমি অত্যন্ত আশাবাদী। আমাদের ইতিহাসের একটা শ্রেষ্ঠ নির্বাচন আমরা দেখতে যাচ্ছি। এবং আজকে শুনেছি যে ঢাকা শহর থেকে রাস্তাঘাট একেবারেই ভরাট ছিল, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের নির্বাচনী এলাকাতে গিয়েছে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎটা কি, সেটা নির্ধারিত হবে এই নির্বাচনের মাধ্যমে। এটা ততটুকুই গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে বিগত 15 বছর আমরা যে নির্বাচনগুলো দেখেছি, এবং যেখানে প্রশাসন, পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী প্রশ্নবিদ্ধ হয়েছে এই বিগত 3টা নির্বাচন কে নিয়ে। আমার মনে হয় প্রত্যেকটা স্টেক হোল্ডার, নিরাপত্তা বাহিনী, বিশেষ সেনাবাহিনী 3টা ইলেকশনে ওরা নির্বাচন ডিপ্লয়েড হয়েছে। নির্বাচন কেন্দ্রের আশেপাশে আসার তাদের অনুমোদন ছিল না, এবং যত অপরাধ নির্বাচন কেন্দ্রের ভিতরে হয়েছে এবং দোষটা হয়েছে সেনাবাহিনী। অনুরূপ ভাবে প্রশাসন বলেন, পুলিশ বলেন, সবাই এই দোষের অংশীদার। তো আমি মনে করি ইউনাইটেডলি সকল ফোর্সই, সকল স্টেক হোল্ডার এবার অঙ্গীকারবদ্ধ। তারা দেশবাসীকে প্রমাণ করতে চায় যে তারা একটা নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম। সেনাবাহিনীতে আমি জানি যারা ডুয়ার, সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত, দে আর ভেরি কমিটেড টু প্রুভ দ্যাট বাংলাদেশ সশস্ত্র বাহিনী গণতন্ত্রের পক্ষে, এবং স্বাধীনতার পর থেকেই তারা মানুষের বন্ধু ছিল, মানুষের পাশে ছিল, এবং এবারেও তারা প্রমাণ করবে যে একটা নিরপেক্ষ নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে। আমি তো আশাবাদী। আমরা প্রাথমিকভাবে মাসখানেক আগে কিছু টার্গেটেড কিলিং দেখেছি। আমরা একটু হতাশ হয়ে গিয়েছিলাম, এবং আমি বলছিলাম যে ওই দিন থেকে ইলেকশন নির্বাচনের দিন পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, এবং আমি মনে করি নিরাপত্তা রক্ষাকারী বাহিনী একটা ভালো কাজ করেছে। কিছুটা আমরা দেখেছি একটু গন্ডগোল হচ্ছে, বাট আই স্টিল থিংক দিস ওয়ে উইদিন কন্ট্রোল। তেমন কোনো নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয় নাই। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জেনারেল এখন আলাদাভাবে কথা বলবো। সালেউদ্দিন, আপনার কাছে আসতে চাই। এই যে ভাগ্য নির্ধারণের ভোটের কথা বলা হচ্ছে, তার সঙ্গে আরেকটা জিনিস আসে যে আমাদের পুলিশ, আমাদের প্রশাসন, আমাদের নির্বাচন কমিশন, তারা ভোটের পরে এমনকি নির্বাচন কমিশনও নির্বাচনে চলে যায়, এরকম একটা অবস্থা হয়। ফলে এই যে বদনাম, এতদিনের দুর্নাম, সেটা ঘোচানোর একটা সুযোগ যারা ভোট সংশ্লিষ্ট কর্মকর্তা, যারা এটি অনুষ্ঠিত করবেন, তারা পেয়েছেন। সেই সুযোগটি এবার তারা সর্বোচ্চ ইতিবাচকভাবে কাজে লাগাতে পারবেন, নাকি আপনি কোনো চ্যালেঞ্জও দেখেন? আসলে না, আমি কোনো চ্যালেঞ্জ দেখি না। এই জন্য দেখি না, আমাদের নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একটা অভিজ্ঞতা আছে, এবং সেই নির্বাচনগুলো খুব ভালো নির্বাচন হয়েছে। যদিও আমাদের রাজনৈতিক চরিত্র, রাজনৈতিক সংস্কৃতিটা ভিন্ন রকম। 91 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো, তখন শেখ হাসিনা এই নির্বাচনকে সূক্ষ্ম কারচুপি বলেছিলেন। আবার 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন কিন্তু বিএনপিও অভিযোগ করেছিল। এবং 2001 সালেও নির্বাচনে যখন বিএনপি ভূমিদস্যু বিজয় লাভ করলো,
তৎকালীন সময়ে শেখ হাসিনা বলছিলেন শপথ নিব না, সংসদও যাব না। আপনি তো মনে থাকার কথা, আপনি এই সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ। তো কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু এই 3টা নির্বাচন গ্রহণ করে ফেলছিল। আমরা যারা সাংবাদিক তারা আমরা বুঝি যে বাংলাদেশের মানুষ এটা অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে। এইবারও আপনি দেখবেন যদি জামাত হারে বা বিএনপিও যদি হারে, তাহলে কেউই গ্রহণ করবে না। এটা আমাদের কালচার। এটা আমার শঙ্কার কথা বলি। কিন্তু আমি মাঠ পর্যায়ে থেকে যে খবর পাই, সেই খবর হচ্ছে একটা কঠিন নিরপেক্ষ ইলেকশন হবে। কঠিন নিরপেক্ষ, ত্রুটি বিচ্যুতি আছে, ত্রুটি বিচ্যুতি ইলেকশন কমিশনেরও আছে। হ্যাঁ, এই ত্রুটি বিচ্যুতিটা কিছুটা দক্ষতা, যোগ্যতার, অদক্ষতার অভাব আছে। যেমন ধরেন আমি বলি, শুরু থেকেই আপনি আমাদের আচরণবিধিটা খুলেন দিকে, আপনার তো মগস্থ, আপনি তো এগুলার বিষয়ে মানে করেছেন। আচরণবিধিতে ধর্মের ব্যবহার, সাম্প্রদায়িকতা ইত্যাদি নিষিদ্ধ আছে। আপনি জানেন যে শতাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে যে অমুক মার্কাকে ভোট দিলে বেচতে যাবে। ইলেকশন কমিশন কিন্তু কোনো ব্যবস্থা নেয় নাই। আজকে বিএনপির একজন প্রার্থী, সে বলছে ভোট না দিলে, প্রার্থী না মানে যিনি নমিনেশন চেয়েছিলেন পান নাই, একজন নেতা বলছেন ভোট না দিলে বাড়ি চালিয়ে দেওয়া হবে। বিএনপি দেখলাম একটা ভালো কাজ করেছে, কিছুক্ষণ আগেই দেখলাম তাকে বহিষ্কার করেছে। আবার বগুড়ায় বিএনপির একজন নেতার চোখ তুলে নেওয়া হয়েছে। আচ্ছা, বগুড়ায় জামাত ইসলামীর, যেটা সংবাদপত্রে আসে, জামাত ইসলামী নাকি টাকা বিলি করতে গেছিল, ওখানে গ্রামবাসী ধরছে এবং যে গ্রামবাসী মানে অল্প কিছু গ্রামবাসী ছিল, জামাতের লোকজনকে ওই বাড়িতে হামলা করে তার চোখ তুলে নিছে। চোখ তুলে নেওয়ার পরে কিছুক্ষণ আগে ওই যার চোখ তুলে নিছে এই সংবাদ শুনে তার মা মারা গেলেন হার্ট অ্যাটাক করে। এরকম ঘটনা আছে। যেমন ধরেন, উনি তো একজন অ্যাডভোকেট, একজন ব্যারিস্টার, সে টাকা দিল, এই ভিডিওটা সারাদিন ঘুরল। ইলেকশন কমিশন উচিত ছিল তাকে অ্যারেস্ট করা। সর্বনিম্ন তার জেল আছে 15 দিনের। সে সাধারণ লোক তো না, একজন ব্যারিস্টার। হ্যাঁ, এই যে মিরপুরে সে বোধহয় জামাতের আমিরের পক্ষে ক্যাম্পিং করতেছিল, তারপরে সে একজন দোকানদারকে 1000 টাকার একটা নোট দিল। সে একটা বিবৃতি দিছে, মানবিক কারণে দিছে, তার ব্যবসা বাণিজ্য হয় না, সে মানবিক কারণে দিতে পারত, ভোটের ক্যাম্পিং করা অবস্থায় না। এটা ফৌজদারি অপরাধ। এরকম ঘটনা, এই যে ইলেকশন কমিশন যদি বিএনপির ওই লোকটাকে ধরত, ওকেও ধরত, তাহলে আরও জনগণের মধ্যে কনফিডেন্সটা আসতো। আরেকটা বড় ঘটনা আছে, এটা আমরা ভোটের পরে দেখব। সংখ্যালঘুদের এলাকায় কিছু হুমকি দামকির খবর পাওয়া যাচ্ছে। আপনি তো জানেন যে সংখ্যালঘুরা সবসময় ভোট দেওয়ার আগে, ভোট দেওয়ার পরে নির্যাতিত। রাষ্ট্র এই যে সংখ্যা দূর করা, তাদেরকে নির্ভয়ে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া, রাষ্ট্র যে তাকে ভোট কেন্দ্রে নিয়ে গেল, পরবর্তীতে তাদের যে নিরাপত্তা, এগুলার আমরা কথার মধ্যে না রেখে বাস্তবায়ন করা জরুরি। এটাকে আমরা মিন করা। হ্যাঁ, যে প্রধান উপদেষ্টা পূজা উদযাপন পরিষদের পূজা মন্দির দেখতে গেলেন, ওখানে গিয়ে বললেন আর হবে না, তারপরে কিন্তু হইছে। তো এগুলো তো মিন করলে, এগুলার তো দৃষ্টান্তমূলক আপনি শাস্তির ব্যবস্থা হয় না বলেই হয়। আপনি মানিকগঞ্জে একটা লোককে তুলে কবর থেকে তুলে পুড়িয়ে দিল, কিন্তু সব লোককে ধরছে, কিন্তু এটা হয় নাই, ফোকাস হয় নাই। যদি এটা ভয়, সমাজে ভয় পাইতো যে রাষ্ট্র কিন্তু কঠোর, তাহলে কিন্তু ওই মমি সিংহের ওই যে মব সন্ত্রাসী করে একটা হিন্দু লোককে পুড়ে মারত না, যদি দেখতো দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তো এগুলো আমরা কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা এগুলো বাস্তব প্রয়োগ কঠোরভাবে করলে, এই যে বললাম না আজকে একটা বার্তা যাইতো, ওই যে ব্যারিস্টার শাহরিয়ার নাকি ভদ্রলোক, তাকে যদি অ্যারেস্ট করে নিয়ে যেত, সঙ্গে সঙ্গে তাকে সর্বনিম্ন জেল কেন দিবে, সর্বনিম্ন তো 15, জরিমানাও করা যেত, সর্বোচ্চটা দিবে, সর্বোচ্চ দিলে। আর আজকে কিন্তু কেউ আর টাকা দিয়ে ভোট দিতে যাইতো না। এই যে আজকে যে বগুড়ার যে ছেলেটা চোখ উঠে ফেলছে, এই চোখ উঠানোর ঘটনা ঘটতো না।
যদি দেখা যাইতো যে ব্যারিস্টার শাহরিয়ারকে হাত করা পড়াইয়া নিয়ে গেছে পুলিশ, আর কালকে কিন্তু কেউ বাজকে রাতে কেউ টাকা বিলি করতো। আপনাকে একটু থামাই, আমি একটু আলমামুন রাসেল আপনার কাছে আসতে চাই। এই ভাগ্য নির্ধারণের ভোট কিন্তু সেটা নিয়ে আলোচনায়ও কিন্তু দোষারোপ পাল্টা দোষারোপ সালাউদ্দিন ভাই দুই দলের কথাই বললেন। ফলে এই ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি এগুলোর সত্যি সত্যি কোনো প্রভাব আমাদের ভোটে আসলে পড়ছে, এবং আদৌ কি আমাদের ভাগ্যের ইতিবাচক কোনো পরিবর্তন হবে, নাকি আমরা যেই টিমে ছিলাম আবারও সেই কন্ট্রোল জেডি হবে আসলে? জি, অসংখ্য ধন্যবাদ মিশু ভাই আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। সাথে আমার দুজন সহ প্যানেলিস্টকেও ধন্যবাদ জানাচ্ছি এবং যমুনা টিভির দর্শক যারা আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আপনি বললেন যে ভাগ্য নির্ধারণের ভোট, আমি মনে করি আগামীর বাংলাদেশের ভাগ্য নির্ধারণ এই ভোটের মাধ্যমে হবে। কারণ ইতিপূর্বে আমাদের দেশের এই মানে এত সব ধরনের মানুষ এই গণঅভ্যুত্থানে নেমেছে শুধু দেশকে সুন্দর করার জন্য। তো সুতরাং আগামীর এই নির্বাচন, যে 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচন সত্য কথা বাংলাদেশের ভাগ্য এবং বাংলাদেশকে জেতানোর নির্বাচন হবে, কোনো ব্যক্তি কোনো দলকে জেতানোর জন্য নয়। এবং আমি মনে করি কেউ যদি জোরপূর্বকও জিতে যায় তাহলে মানুষের মন জয় করতে পারবে না। কারণ ইতিপূর্বে আমরা 3টা নির্বাচনে দেখেছি জিতেছে, জেতার পরও মানুষের মন জয় করতে পারে নাই। সুতরাং জিতার মাধ্যমে আপনি মানুষের মন জয় করতে পারবেন না। আপনাকে সুস্থভাবে মানুষকে ভোট দেওয়ার সুযোগটা করে দিয়ে যদি আপনি মানুষের মন জয় করতে পারেন, এটাই মানুষের মন জয়। এর মধ্যে যদি আপনি হেরেও যান তারপরেও মানুষের মনে আপনি জায়গা করে নিতে পারবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আপনি আজকে সারাদিন কিন্তু আমরা দেখেছি যে উচ্ছ্বাস, মানে আমি দিস ইজ আ এক্সাম্পলারি ইলেকশন আই হ্যাভ সিন ইন মাই হোল লাইফ। আমি কখনো দেখি নাই ঈদের মতো একটা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, যে ট্রেনগুলোতে যেভাবে স্লোগান হচ্ছে, আপনার লঞ্চগুলোতে যেভাবে স্লোগান হচ্ছে, আমরা ঈদের সময় দেখি যে মানুষ ছাদে করে যায়। এই যে এত বছর পরে নির্বাচন, ভোট দেওয়ার যে আকুতি, মানুষের যে ভালোবাসা, এটা আসলে আমাদের আগামীর বাংলাদেশের জন্য আমাদের আগামীর বাংলাদেশ কেমন যাবে, বা আগামীর বাংলাদেশকে মানুষ এক্সপেকটেশন কি করে সেটি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোন জায়গায় আমরা হেরে যাই জানেন? আমরা হেরে যাই হচ্ছে এক জায়গায়, যখন আমরা এটা ভাগ্য নির্ধারণ তখন হবে যদি আমরা জুলাইয়ের সংস্কারটা বাস্তবায়ন হয়। যদি জুলাইয়ের সংস্কার বাস্তবায়ন না হয় তাহলে যে সরকারে আসবে, কারণ আমাদের যে আইন ব্যবস্থা, আমাদের সংসদীয় যে ব্যবস্থা, এই বর্তমানে ব্যবস্থা যদি থাকে, সেম নতুন করে ফেসিজম তৈরি হবে না। কিন্তু এই ফেসিজমের জায়গাটা, ভোটের মাঠে আপনি শিশুদেরকে, দোকানদারদেরকে যদি কেউ টাকা দেয়, যদি কেউ কারো চোখ উপড়ে ফেলে, তাহলে সেইখানে আসলে কি জুলাই সনদের ন্যূনতম স্পিড ধারণ করা? এই দুইটা বিষয়ে আমি একটু আসি। প্রথম কথা হচ্ছে, ভাই তো একটু আগে বললো যে আমাকে অ্যাড্রেস করলো, উনি আইনজীবী মানুষ। আমরা যখন আইনজীবীরা যখন যে কোনো একটা কাজ দেখি, কারণ একটা অপরাধ হওয়ার জন্য দুটি এলিমেন্টস প্রয়োজন হয়, একটা হচ্ছে মেন্স রিয়া আর একটা হচ্ছে অ্যাক্টাস রিয়া। মেন্স রিয়া মানে গিল্টি মাইন্ড, অ্যাক্টাস রিয়া মানে কাজটা করা। কেউ কোনো একটা কাজ করলে সেটাতে প্রথমে আইনের চোখে আমরা দেখি তার মধ্যে গিল্টি মাইন্ড ছিল কিনা। যে পানওয়ালা, যে ছোট পানওয়ালা, বিড়িওয়ালা, ছোট্ট একটা এই নিয়ে তাকে যখন 1000 টাকা নোটটা দেওয়া হচ্ছিল, সে তখন দেওয়ার আগে সে বলেছিল যে সে কিন্তু ওখানকার ভোটার ছিল না, 15 আসনের ভোটার ছিল না, সে তার বাড়ি ছিল উত্তরবঙ্গে। সে বলেছিল যে আমি আজকে সারাদিন কিছুই করতে পারিনি, আজকে সারাদিন কিছুই করতে পারে। এবং যিনি টাকাটা দিয়েছেন তিনি দেওয়ার সময় বলেছেন আমি কিন্তু ভোটের জন্য আপনাকে টাকাটা দিচ্ছি না। যদিও আমি এটার আমি নিন্দা জানাই যে এটা উচিত হয় না ওনার, কারণ উনি একজন আইনজীবীর জায়গা থেকে এটা উনি যেহেতু আইন জানে, আমরা যদি আইন না জানতো তাহলে একটা কথা, উনি যেহেতু আইন জানে উনি বলেও দিচ্ছেন যে আমি তোমাকে ভোটের জন্য দিচ্ছি না, তারপরেও এটা দেওয়া ঠিক হয় নাই। কিন্তু ওনার যেহেতু গিল্টি মাইন্ড ছিল না, যেহেতু ওনার ম্যান্স রিয়াটা ছিল না, উনি ভোট দেওয়ার উদ্দেশ্য হলে 15 আসনে যারা ছিল, কারণ উনি চাচ্ছে তো 15 আসনের ঢাকা 15 আসনের ভোটারদেরকে, তাহলে ভোটারদেরকে উনি টাকাটা প্রদান করতেন, কিন্তু লাইভে দিতেন না। যখন লাইভে দিচ্ছেন বুঝে যাচ্ছেন যে ওনার গিল্টি মাইন্ডে ছিল না, লাইভে ছিল। এবং ওনার এই থেকে লাইভে আমি দেখেছি, ওনার যে পেজ থেকে আমি দেখেছিলাম, এটা লাইভে ছিল। উনি হাস্যোজ্জ্বল করে বলছিলেন, তখনই নিজেই বলছিলেন যে কি বলে আমি কিন্তু আপনাকে ভোটের জন্য দিচ্ছি না বলেছিলেন। কিন্তু আমি তারপরেও আমি মনে করি আইনজীবী জায়গা থেকে এটা বিএনপি সমর্থিত কোন একজন আইনজীবী ব্যারিস্টার যদি এটা দিত তাহলে কি আপনার রিঅ্যাকশন একই রকম হতো? না, আমি প্রতিবাদ করতাম। আমি এখনো বলছি, এটা আইনজীবী হিসেবে যদি এটা সাধারণ মানুষ হতো, সে বলতে পারতো যে ইগনোরেন্স, আমার জানা ছিল না। কিন্তু একজন আইনজীবী তো জানা আছে যে আপনি যখন যে কোনো একটা সিঙ্গেল অ্যামাউন্ট হোক আপনি যখন এটা বিতরণ করবেন এটা হবে। তারপরে দেখেন আজকে যে এটা বগুড়ার ঘটনাটা ঘটেছে, বগুড়া ঘটনাটা আমরা এই কয়েকদিন ধরে কিছু নাটক দেখতে পাচ্ছি। মানে যেমন আপনি এর আগে কয়েকদিন আগে একটা উত্তরবঙ্গে একটা দেখেছেন যে একটা উপজেলা সেক্রেটারি সে গিয়েছে ভোট চাওয়ার জন্য,
এখানকার শ্রমিক দল এবং যুব দলের সবাই বলছে এর টাকা বিল আছে, টাকা বিল আছে, প্রত্যেকে পকেট থেকে টাকা বের করছে, এদের টাকা বিল আছে, টাকা বিল আছে। এখন কথা হচ্ছে আপনি আপনার প্রমাণটা কিভাবে করবেন? এই যে টাকা বিল আছে, একটা মানুষ কখনো সেই এই যে যাকে টাকা দিচ্ছে সে তো টাকাটা রিসিভ করবে না, রিসিভ করার আগে বলবে না আমি টাকা নিব না, কিন্তু টাকাটা নিয়ে প্রত্যেকের হাতে 500 টাকা 1000 টাকা টাকা বিল আছে, টাকা বিল আছে। এগুলো হচ্ছে নাটক। আমরা কিন্তু 2003-4 সালে কিন্তু জজ মিয়ার নাটক দেখেছি, যে জজ মিয়ার নাটকগুলোর একটা প্রতিফলন কিন্তু এখন হচ্ছে। আজকে যে বগুড়ায় ভোট চাইতে যাচ্ছে, আপনি দেখেছেন প্রায় 72 থেকে 75টা জায়গায় মহিলা জামাতের যারা ভোট চাইতে যাচ্ছে তাদের উপর আক্রমণ করা হচ্ছে। কেন? এটাকে বৈধ করার জন্য। আমরা আওয়ামী লীগ আমলে দেখতাম যখন মহিলারা বা শিবির জামাতের কেউ যদি কোথাও প্রোগ্রাম করতে বলছে রাষ্ট্রবিরোধী এখানে কোনো কার্যক্রম হচ্ছে, এটাকে আক্রমণ করার জন্য বৈধ করা হইতো একটা ব্লেম দিয়ে। সেম ভাবে একটা ইস্যু তৈরি করা হচ্ছে, কেউ ভোট চাইতে যাচ্ছে তাকে বলছে টাকা বিলাচ্ছে। তো টাকা বিলানোর জন্য মানুষ কি কখনো প্রকাশ্যে টাকা বিলায়? টাকা তো মানুষ গোপনে বিলায়। তো সুতরাং এইটা ইস্যু করে পরবর্তীতে একটা আক্রমণ হয়েছে, দুই পক্ষ কিন্তু আহত হয়েছে, এখানে প্রায় 17 জন আহত হয়েছে। দুই পক্ষ আহত হয়েছে, চোখ উপড়ে যায় না, যে শব্দটা বলা হচ্ছে চোখ উপড়ে যায় না, চোখে আঘাতপ্রাপ্ত হয়েছে, সে চোখে আঘাতপ্রাপ্ত হয়েছে। এটা আমরা প্রতিবাদ জানাই। এই ধরনের নেককারজনক হামলা আমরা যে দেখেছি, প্রচারণা শুরুর পর থেকে মাত্র একটা দুর্ঘটনা ঘটেছে, উপজেলা জামাতের সেক্রেটারি একজনকে হত্যা করা হয়েছে। এরপরে কিন্তু খুবই স্বাভাবিক একটা পরিবেশ দেখেছি। সুতরাং আমি মনে করি এটা কোনো মতে কাম্য না। আমরা আগামীর নির্বাচন, যে 12 তারিখ যে নির্বাচন হবে, এটা উৎসবমুখর নির্বাচন হবে, এটা আগামী বাংলাদেশকে জিতানোর জন্য হবে। পক্ষ থেকে এটা আমরা আশা করি। আমি আবার একটু জেনারেল মনিরের কাছে যেতে চাই। জেনারেল মনির, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণই এই নির্বাচনের বড় চ্যালেঞ্জ কিনা? অনেকগুলো উদাহরণ নিয়ে দুজন বক্তা কথা বলছিলেন। ফলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ধরেন নির্বাচন কমিশন বলি, সরকার বলি, তাদের কথাবার্তায় আন্তরিকতার হয়তো ঘাটতি নাই, কিন্তু অ্যাকশনে আপনি কোনো চ্যালেঞ্জ দেখেন কিনা? এবং বিশেষ করে ধরেন বেশ কিছু আসনে বিদ্রোহী প্রার্থী রয়েছে, এলাকায় বিশেষ করে একটু তৃণমূলে বংশগত অঞ্চলগত নানান বিরোধ রয়েছে, রাজনৈতিক বিরোধ তো রয়েছেই। ফলে ধরেন যে প্রার্থী 12 তারিখে নিশ্চিত হবেন হেরে যাচ্ছেন, তার লোকজন যদি কৌশলগত কারণে সেই ভোটটি স্থগিত করার অথবা বাতিল করার জন্য সহিংসতা করেন, সেটাকে আইন শৃঙ্খলা বাহিনী চাইলে ঠেকাতে পারবে, নাকি তার জন্য দলগুলোর রাজনৈতিক সদিচ্ছাও লাগবে? জি, অনেক ধন্যবাদ। একজন বিজ্ঞ বক্তা কিছুক্ষণ বলে গেলেন, আমরা বাঙালিরা আসলে পরাজয়কে কেন জানি মেনে নিতে চাই না, এবং ক্ষমতা খুবই তারা ঠিক মতো কাজ না করতে পারলে ডেফিনেটলি ভোটাররা তাদেরকে পুনরায় ভোট আরেক পার্টি ক্ষমতায় আসবে। আমরা ভারতে দেখেছি, কংগ্রেস থেকে বিজেপি থেকে যখন কংগ্রেস ইলেকশন জিততো, তখন বাজপেয়ী বললো যে আমরা জনগণের মন জয় করতে পারিনি, আমরা হেরে গেছি, আমরা মেনে নিলাম, পরবর্তীতে আমরা আবার আসবো। সো আমি মনে করি যে নিরাপত্তা সিচুয়েশনটা হয়েছে, যেগুলো ঘটনাগুলো ঘটেছে অনুপ্রেরক, আমরা চাই না এই ঘটনাগুলো ঘটুক, বাট এটা খুবই মাত্রাটা খুবই কম ছিল। মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা আমরা দেখছি, এবং আমার তো মনে হয় নিরাপত্তার দিক দিয়ে 91 সালে শুধু আনসার দিয়ে, নিরস্ত্র আনসার দিয়ে আমাদের ইতিহাসের শ্রেষ্ঠ ইলেকশন আমরা 91-এ দেখেছি। ওই তুলনায় এবার 9 লাখ মানে নিরাপত্তা বাহিনী ডিপ্লয়েড হচ্ছে, 1.5 লাখেরও বেশি সশস্ত্র বাহিনী, পুলিশ আজকে প্রায় দেখলাম 2 লাখের মতন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা থাকবে, 90% ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা কানেক্টেড আছে। সো আমি মনে করি যে এবার অপরাধ করে ছাড় কেউ পাবে না, এটা সবাই জানে। এবং আমি মনে করি যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশ প্রস্তুত, সশস্ত্র বাহিনী প্রস্তুত, পুলিশ বাহিনী প্রস্তুত, প্রায় 5.5 লাখ আনসার ডিপ্লয়েড হচ্ছে। সো এখানে ইটস ট্রু দ্যাট আমরা বিজয় পরাজয়টা আমরা মেনে নিতে চাই না, বাট এবার কিন্তু পিপল আর কনসিয়াস। একসময় ছিল একটা গ্রামে যে দলকে ভোট দিবে সবাই মিলে একই দলকে ভোট দেয়, বাট আমার মনে হয় এবার পিপল উইল ভোট অ্যাজ পার দেয়ার পার্সোনাল চয়েস। আমার হাজবেন্ড একজনকে ভোট দিতে পারে, ওয়াইফ আরেকজনকে দিতে পারে, সন্তানরা আরেকজনকে দিতে পারে। এবং এবার ইয়াং জেনারেশন, আমার মনে হয় আমাদের ইতিহাসের হাইয়েস্ট নাম্বার অফ ভোটস উইল বি জেনুইনলি কাস্টেড দিস টাইম। আগের ইলেকশন গুলোতে ব্যালট পেপার সিল মেরে হয়তো অনেক সংখ্যা বেশি দেখানো হয়েছে, বাট ফিজিক্যালি আমার মনে হয় আমাদের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট এবার পড়বে, এবং এটা পার্টিসিপেশন ইয়াং জেনারেশন একটা বড় অংশ, প্রথমবার তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতো। আমরা জানি যে প্রায় 1200-এরও বেশি অস্ত্র
পুলিশের কাছ থেকে লুট গেছে, জেল পলায়ন প্রায় 700 অপরাধী এখনো বাইরে আছে, বাট আমি মনে করি না যে এটা উইল এফেক্ট দি ইলেকশন। জি জেনারেল সাহেব, আরেকটা তথ্য আপনাকে দিই যে 2 গোয়েন্দা সংস্থার তালিকা থেকে আমরা দেখছি যে 3000 অপরাধীর একটা তালিকা তারা প্রকাশ করেছে, এর মধ্যে 352 জনই প্রমাণিত শুটার, এবং আপনি অস্ত্র উদ্ধার করতে না পারার কথা বলছিলেন, ফলে সেই বিষয়গুলো ভোটারদের মনে মনস্তাত্ত্বিক কোনো প্রভাব ফেলতে পারে কিনা, ভোট কেন্দ্রে আসা যাওয়া, ভোটের পরে নিরাপদে ফেরা, ফলাফল ঘোষণা পর্যন্ত? জি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে এবার নির্বাচন কমিশন একটা আইন শৃঙ্খলা সমন্বয় সেল করেছে, যে কেউ এখানে কল করে তারা অভিযোগ দিতে পারে। এটা সরকারকে নিশ্চিত করতে হবে যে ইলেকশনের দিন জনগণ যাতে নিরাপদে ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে পারে এবং নিরাপদে বাসায় ফেরত আসতে পারে। শুধু যে ভোটার তারা না, যে প্রতিবন্ধী যদি কোনো ভোটার থাকে, চোখে দেখতে পারে না, চলাচল করতে পারে না, বৃদ্ধ কেউ যাকে আরেকজন সাহায্য করে তাকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে, তাদেরও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে শুটার এবং অপরাধীর যে লিস্টটা, এটা হয়তো একটা মহল একটু ব্যাপকভাবে প্রচারণা করছে মানুষের মনে একটা ভয়ভীতি দেখানোর জন্য, যাতে তারা ভোট কেন্দ্রে না আসে। বাট আমি মনে করি যে উই আর প্রিপেয়ার্ড। আই ডোন্ট থিংক দ্যাট দে উইল বি এবল টু ক্রিয়েট সাচ সিচুয়েশন যেখানে মানুষ ভোট দিতে আসতে পারবে। খন্ড খন্ড ঘটনা এদিকে হতে পারে। সার্বিকভাবে আমি অত্যন্ত আশাবাদী যে এবার সবাই নিরাপদে তারা ভোট দিতে পারবে। আমরা আশাবাদী হইতে চাই। সালাউদ্দিন ভাই এবং আল মামুন রাসেল, আপনাদের দুজনের কাছে একটা প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। প্রচারণা তো শেষ, বলা যায় শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে বড় ধরনের ঘটনা। শেষ সময়ে নানান ধরনের কৌশল রাজনৈতিক দলগুলো নেয়। এই সময়ে আসলে বড় দুই জোট কি কৌশল নিচ্ছে সেটি নিয়ে আলোচনা করতে চাই, পাশাপাশি বুঝতে চাই এবার নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর কি হয়ে উঠছে। শেষ সময় দলগুলো কি কৌশল নিচ্ছে সেটা বুঝতে চাই। রাসেল, আগে আপনার কাছে আসতে চাই, যেহেতু আনুষ্ঠানিক প্রচারণা শেষ, আমরা জানি ভোটের অনেক ইকুয়েশন শেষ পর্যন্ত হয়, সেক্ষেত্রে জামাতের প্রধানতম কৌশল কি হচ্ছে এবার? জি মিশু ভাই, আমি এটা একটু আসি। একটু আগে এই মনিরুল ভাই বডি ক্যামেরা নিয়ে বলেছিলেন। জি, বডি ক্যামেরার বিষয়টা একটু বলা দরকার। আমার কাছে একটা আসছে বডি ক্যামেরার, এইটা যে লিস্টটা আসছে যে উপজেলা ভিত্তিক বডি ক্যামেরা কতগুলো দেওয়া হয়েছে, ইটস ভেরি অ্যালার্মিং। যে উপজেলাতে জামাতের অবস্থা ভালো, সেই জায়গায় আমি যদি আপনাকে একেবারে ধরে ধরে বলতে চাই, যেমন আমার কুমিল্লা 14 গ্রাম সবচেয়ে ভালো, সেখানে 101টি বডি ক্যামেরা দিয়েছেন 14 গ্রামে। এবং আপনি দেবিদ্দার, যেটা হাসনাতের যে আসনটা, এটার অবস্থা খুবই ভালো, সেখানে 81টা ক্যামেরা দিয়েছে। কিন্তু এর বিপরীতে আপনি যে তিতাস, অবস্থা ভালো না, 10 দলের অবস্থা ভালো না, সেখানে মাত্র 15টা ক্যামেরা দিয়েছে। এবং আপনার হাইমসোর মাত্র 9টা ক্যামেরা দিয়েছে। মানে আমি যদি প্রত্যেকটা ভোটারের সংখ্যা অনুপাত হবে না, ভোটারের না, এটা আমি শেষ করি। দেখেন, এর প্রত্যেকটা উপজেলার এটা আমার কাছে আছে। আমার কাছে এটা একটু পক্ষপাতিত্ব মনে হয়েছে, কারণ আমি বেশি দেওয়ার পক্ষে, প্রত্যেকটা যে উপজেলা আপনি বেশি দেওয়ার পক্ষে, কিন্তু আপনি যেখানে যার অবস্থা ভালো, 10 দল অবস্থা ভালো, সেখানে আপনি কম দিবেন, আর যেখানে অবস্থা ভালো না, হ্যাঁ, সেখানে আপনি এটা একটা। এবং কি আপনি দেখেছেন যে সাংবাদিকদের যে মোবাইল ফোন ব্যবহারের বিষয়, 300 মিটারের মধ্যে যে ব্যবহারের যে বিষয়টা আসে, এটার মধ্যে কিন্তু একটা দল কিন্তু চুপ ছিলেন প্রথমে, পরবর্তীতে 10 দলের আন্দোলনের ফলে কিন্তু পরবর্তীতে এখানে থেকে ফেরত আসছে। সুতরাং প্রশাসনের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে একদিকে একটু ঝুঁকে যাওয়ার একটা সম্ভাবনা দেখেছি। এটাই কি জামাতের কৌশল, প্রশাসন বা নির্বাচন কমিশন নিরপেক্ষ না, এই ভাইবটা তোলা বা আমি জাস্ট হচ্ছে ওই বডি ক্যামেরার বিষয়টা মনে নিয়ে আসছিলেন, এই জন্য এটা বললাম। এবার আসি, জামাতের সবচেয়ে বড় কৌশল হচ্ছে তরুণদেরকে টানা এবং নারী ভোটারদেরকে টানা, এবং সেটা তারা সফল হয়েছে। আপনি বর্তমানে 4 কোটি তরুণ ভোটার আছে, যে নারী ভোটার আছে। আপনি দেখেছেন বর্তমানে তরুণদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জুলাইয়ের অভ্যুত্থান, জুলাই যে আন্দোলন, সেটি হচ্ছে তরুণদের সবচেয়ে বড় এবং সংস্কারের পক্ষে তরুণরা, সংস্কারের জন্য বাংলাদেশের এর মধ্যে সংস্কারটা খুব গুরুত্বপূর্ণ। যে সংস্কারগুলো আসে, এই সংস্কারগুলো প্রত্যেকটা বাংলাদেশকে সুন্দর রাখার জন্য, আগামী ফ্যাসিজম তৈরি না হওয়ার জন্য একটা বড় প্রক্রিয়া। কিন্তু একটা বড় দল এখনো পর্যন্ত নির্বাচনের আগেই এই সংস্কারের বিপক্ষে দাঁড়িয়েছেন। কারণ আপনি যদি আমাকে প্রশ্ন করেন কিভাবে বিপক্ষে দাঁড়িয়েছেন, আমি একবার কোর্টের আনকোট করে আপনাকে বলতে পারি। আপনি দেখেন 2 নম্বর, আমাদের সংস্কারের এবারের যে জুলাই সনদের যে ভোটের, গণভোটের 2 নম্বর প্রশ্নটা ছিল যে উচ্চকক্ষ পিআর হবে। পিআর মানে হচ্ছে আমরা সবসময় দেখি 40% ভোট পেয়ে 60টা আসন পায়, 41% ভোট পেয়ে মানুষ পায় 150-150-র উপরে। এই যে ইমব্যালেন্স হয়,
এটা পিয়ারটা। কিন্তু আপনি বিএনপির যে ইশতেহারটা আপনি দেখেছেন, এই ইশতেহারে সরাসরি ওনারা বলেছেন ওরা উচ্চকক্ষে, নিম্নকক্ষে যে আসন, সে আসনের আলোকে উচ্চকক্ষ হবে। তাহলে নিম্নকক্ষের আসনের আলোকে যদি উচ্চকক্ষ হয়, তাহলে উচ্চকক্ষের কোনো দরকার আছে যে টাকা খুশি খরচ করে আপনি উচ্চকক্ষ করবেন? আপনি 100টা আসন, 300 আসনের সাথে 100 আসন যুক্ত করে ফেলেন, তাহলে তো আপনার 400 আসনে আপনি এক কক্ষ বিশিষ্ট হয়, 2 কক্ষ দরকার কি? সরাসরি জুলাইয়ের সংস্কারের এগেইনস্টে, এবং কি সংবিধান, এর আগে সংবিধান পরিবর্তন করে 2/3 মেজরিটি পাওয়ার কারণে প্রত্যেকটা দল মাত্র 1% ভোট বেশি পেয়ে 2/3, আমি শেষ করছি, 2/3 মেজরিটি পাওয়ার কারণে সংবিধানের মতো জায়গা পরিবর্তন করে ফেলে। সে জায়গায় আমাদের জুলাই সংস্কারে আছে সংবিধান পরিবর্তন করার জন্য 2 কক্ষের লাগবে, মতামত লাগবে। সেখানে বিএনপি সরাসরি বলেছেন তারা নিম্নকক্ষে যে এই সংবিধান যে সংস্কারটা, এটা নিম্নকক্ষে রাখবে। সুতরাং তারা যেহেতু জুলাইয়ের সংস্কার এগেইনস্টে সরাসরি ইশতেহারের মাধ্যমে ঘোষণা দিয়েছে, আমি মনে করি এই কি বলে তরুণ প্রজন্ম এটা জেনে গিয়েছে, এই জন্য তরুণ প্রজন্মের যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসটা কাজে লাগবে। এবং কি তারা যেহেতু সরাসরি জুলাইকে ওন করে, যারা জুলাইকে ওন করে এবং যারা গণভোটকে, যারা এই জুলাই সংস্কারকে ওন করে, তারা অবশ্যই জামাতের যে কখনো রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা নাই, সেইটা একটা ব্যাকলেশ কিনা? অভিজ্ঞতা আপনি আমাকে বলেন, 91 সালে যখন বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী হন, বেগম জিয়ার কোনো অভিজ্ঞতা ছিল? তারেক রহমান সাহেব দলের ছিল, কিন্তু ওনার কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু দল হিসেবে তো জামাতের নাই, ব্যক্তি ইম্পর্টেন্ট। কিন্তু তখন তো ডক্টর বদরুদ্দোজা চৌধুরী ছিলেন, মান্নান ভুঁইয়া ছিলেন, সালাম তালুকদার ছিলেন। আমি আপনাকে বলি, আপনার তারেক রহমান সাহেব উনি কিন্তু এমপিও ছিলেন না, উনি যে প্রধানমন্ত্রী হবেন, আপনি যদি বলেন যিনি এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, উনি হুট করে প্রধানমন্ত্রী হয়ে যাবে, এটা মানুষ কিভাবে চালাবে? এটা না। শোনেন, বর্তমানে বাংলাদেশের জামাত যে ইশতেহার, যে পলিসি সাবমিট করেছে, পলিসি সাবমিটের মাধ্যমে জামাত বুঝিয়ে দিয়েছে প্রত্যেকটা সেক্টরে তারা যে ইশতেহারটা দিয়েছে, এখনো পর্যন্ত ইশতেহার নিয়ে কোনো ধরনের ক্রিটিসিজম, ভালোভাবে ক্রিটিসিজম মানুষ করতে পারে নাই। কারণ প্রত্যেকটা এক্সপার্টিস পুরো বিশ্বের বিভিন্ন দেশে ওনাদের যে এক্সপার্টিস আছে, এবং জামাতের আমির বলেছে আমরা দেশ পরিচালনা করব প্রত্যেককে নিয়ে। এবার যখন ইউনিট সরকার যখন গভর্নমেন্টে আসে, প্রত্যেকে বলেছিল যে অল্প কয়েকজন দিয়ে দেশ চালাতে পারবে না, কিন্তু উনি বিদেশে আমাদের যে ব্রেন ড্রেনের মাধ্যমে যে মেধাবীরা চলে গিয়েছেন, সবাইকে উনি নিয়ে এসে দেশ পরিচালনা করেছেন। তো জামাতের আমির ঘোষণা দিয়েছেন আমরা ইউনিটি গভর্নমেন্ট করব। ইউনিটি গভর্নমেন্ট মানে হচ্ছে যারা ভালো ভালো জায়গা আছে, যারা সফল, রাজনীতি বিবেচনা নয়, তাদেরকে এনে, মেধাবীদেরকে এনে দেশ পরিচালনা করা। আমি আরেকবার আপনার কাছে আসার চেষ্টা করব। সালেউদ্দিন ভাই, আপনি কি একটু বলবেন যে বিএনপির শেষ সময়ে কি কৌশল? ধরেন বিএনপির অভিজ্ঞতার কথা একটা বলা হয়, আবার এই অভিজ্ঞতার সাথে এটিও তো প্রযোজ্য যে ধরেন আগে রাষ্ট্র পরিচালনা করেছেন, আগে অর্থ মন্ত্রণালয় চালিয়েছেন, আগে পররাষ্ট্র মন্ত্রণালয় চালিয়েছেন, এরকম কেউ এখন বিএনপিতে নেই। আচ্ছা, আমি মানে মোর্শেদ খান আছেন কিন্তু তিনি অ্যাক্টিভ না। আপনার এইগুলার উত্তর আগে আমি যেহেতু কিছু কথা আমার বলার প্রেক্ষিতে আসছে, আমি একটু ছোট্ট করে বলে দিই। প্রথম হচ্ছে, উনি তো একজন অ্যাডভোকেট, অ্যাডভোকেটরা খুনির পক্ষ যুক্তি দেখায়, এটা এটা তাদের পেশাগত ক্লায়েন্ট হলে পেশাগত দায়িত্ব। এখন আমি যদি ওই আজকে বিএনপির এক নেতা কুমিল্লায় হুমকি দিছে, সে কিন্তু এই ক্যামেরার সামনেই দিছে, তাহলে আমি কি বলবো যে ওই লোকের উদ্দেশ্য ছিল না হুমকি দেওয়ার, কেন তো ক্যামেরার সামনে দিত না, তাহলে এটা টুইস্ট করছে। এগুলো হচ্ছে শাক দিয়া মাছ ঢাকা। মানবিক কারণেই হোক, যে কোনো কারণেই হোক, নির্বাচনের সময় একজন প্রার্থীর লিফলেট দিয়ে টাকা দেওয়া এটা ফৌজদারি অপরাধ। আপনি যদি বুঝতে না পারেন তাহলে আমি সরি, এটা ফৌজদারি অপরাধ। আমি এই প্রেক্ষিতে বলছিলাম যে ওই 2টা লোককে, নিরপেক্ষভাবে বলছি, এই 2টা লোককে যদি দণ্ড দিত তাহলে একটা মেসেজ যাইতো। এই মেসেজটা দেওয়ার জন্য বলছি। আমি আরো কয়েকটা কথা একটু বলে দিই। জুলাই সনদে কিন্তু এনসিপি স্বাক্ষর করে নাই, এখন পর্যন্ত করে নাই। তারা জুলাই সনদের উদ্যোক্তা তারা বলছে। আরো বলে নেই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বাংলাদেশের ছাত্র সমাজ গ্রহণ করে নাই পরবর্তীতে, ফলে এটা এখনো তরুণ সমাজের গ্রহণযোগ্য। আমি কিন্তু কার পক্ষে বলছিলাম, আমি অন্যদের বিপক্ষে বলবো, তরুণ সমাজ থেকে তারা কেন দূরে সরে আসছে? বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে তারা উল্লেখযোগ্য ভোটও পায় নাই। যারা এই জুলাইয়ের তাহলে সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির জিতছে, তাহলে জামাত সব না, সেটা তো আপনি বলতেই পারেন যে ওদের সেইটা আছে। সেটা আপনি আবার পরিসংখ্যান দেখবেন, 40,000 ঢাকা বিশ্ববিদ্যালয় 40,000 ভোটের মধ্যে 32,000 ভোট দিয়েছে। তাদের গড় প্যানেল ভোট ছিল হলো 7,000-এর মতো, কেউ 14,000 পাইছে, কেউ 3,000 পাইছে।
কিন্তু আমি ধরে নেই তারা 12,000 ভোটই পাইছে, 3 ভাগের 2 ভাগ লোক কিন্তু তাকে ভোট দেয় না, এটা মনে রাখতে হবে। ফলে এইগুলা কোনো হিসাব না। যে এখন বিএনপির কৌশল কি বলে আপনার মনে হয়? আমি বিএনপির না, আমি তো বিএনপির কৌশলটা বলতে হবে মানে আপনার কি আমি মনে হয়? সব দলেরই কৌশলটা বলতে পারি। এখন প্রধান কাজ হচ্ছে তাদের ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া। আর যেটা আমাদের নির্বাচনে একটা খারাপ সংস্কৃতি, যে টাকা দেওয়া। একটু আগেই প্রথম আলোর একটা রিপোর্ট পড়লাম যে আপনার ইয়েতে নাঠুরে 4 কোটি টাকা ইসলামী ব্যাংকে গেছে। এটা অস্বাভাবিক লেনদেন মনে করে রিটার্নিং অফিস এটা বন্ধ করেছেন। আপনি জানেন আমাদের দেশে ইলেকশনের আগে এই Cash টাকা দেওয়া টাকা বিলি হয়। এখন এটা প্রশাসন কতটুকু প্রতিহত করবে, কিছু তো আমরা প্রকাশ্য দেখলাম, কিছু গোপনও দেখতে পাই, দুই দলই করবে, কে বেশি কে কম এটা আমি জানি না। কিন্তু এইগুলা প্রতিহত করতে না পারলে ফলে নির্বাচনের যত সুষ্ঠু নির্বাচনী হোক তার ত্রুটি বিচ্ছেদি থাকবেই। তা এখন আমি আরেকটা কথা বলে নিই, 30 সেকেন্ডে শেষ করবেন। আপনি বোধহয় সময়ের ব্যাপারে আমার প্রতি একটু না অবিচারই না, করবেন। একদমই না। আচ্ছা, তাহলে আমি বলে নিই, এটা শেষ করে নিই, আপনার বোধহয় বিজ্ঞাপন বৃত্তি বা অন্য কিছু থাকতে পারে। এটা যেহেতু একটা হানা ভোটও আছে, গণভোট, এবং এই নির্বাচন যেহেতু আওয়ামী লীগ নামক একটা দল অংশ নেয় নাই, নিতে পারে নাই, ফলে ইলেকশন কমিশনটা কিন্তু ভোটার আনা নেওয়ার ক্ষেত্রেও একটা সরকারকে একটা ভালো ব্যবস্থা নেওয়া উচিত ছিল। হ্যাঁ, যাতে কিভাবে ভোটাররা আসবে, অনেক ভোট কেন্দ্র কিন্তু 4-5 কিলোমিটার দূরে। তা আমাদের কোনো জনগণের ঠাকা পড়ে নাই, অনেকেরই ঠাকা পড়ে নাই 4-5 কিলোমিটার দূর দিকে যাওয়া। কিন্তু সরকার এটা বোঝা উচিত ছিল, এই নির্বাচনে ভোট প্রদানের হারটাও আন্তর্জাতিক ক্ষেত্রে নির্বাচনকে একটা গ্রহণযোগ্যতা দিবে। তো এরকম আমি এখন শেষ করলাম, আপনার পরে যদি কোনো আমি আরেকবার আপনার কাছে আসার চেষ্টা করব। আমি একটু জেনারেল মনির আপনার কাছে যেতে চাই। এই ভোটের সবচেয়ে বড় ফ্যাক্টরের ক্ষেত্রে বলা হচ্ছে নারী ভোটাররা, কারণ তারা প্রায় মোট জনসংখ্যার অর্ধেক, এবং তরুণ ভোটাররা যারা জীবনে ভোট দিতে পারেননি, যাদের বয়স 36 বছর। আপনিও সেটি মনে করেন কিনা? এবং সেক্ষেত্রে নারী ইস্যুতে, এমনকি তরুণদের ইস্যুতে বড় দুই জোটই নানান রকমের কথাবার্তা বলছে, সেটি নিয়ে নানা বিতর্ক চলছে। আপনি কি মনে করেন শেষ পর্যন্ত এটা কাদের পক্ষে যাবে? অনেক ধন্যবাদ। আমি রাজনৈতিক বিশ্লেষক না, এটা কার পক্ষে যাবে এই ব্যাপারে আমি মতামত আমি দিতে চাই না। আমি নিজে নিজে নির্ধারণ করেছি আমি কাকে ভোট দিব, এবং আমার ক্রাইটেরিয়া ইজ আমার কনস্টিটিউয়েন্সিতে যারা কম্পিট করছে ব্যক্তিগতভাবে তারা কেমন, শিক্ষিত কিনা, দেশপ্রেমিক কিনা, নিবেদিত কিনা, সৎ কিনা, এবং কোন পক্ষ তারা প্রতিনিধিত্ব করছে, এবং দলের এজেন্ডাটা কি। এই দুইটার সমন্বয়ে আই হ্যাভ ডিসাইডেড আমি কাকে ভোট দিব। এবং ডেফিনেটলি আমার যে বিজ্ঞ বক্তা একটু আগে বলে গেলেন, এবার একটা বড় রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না, সুতরাং এই ইলেকশনে কারচুপি হবে না, ইঞ্জিনিয়ারিং হবে না, বাট একমাত্র প্রশ্নবিদ্ধ হওয়ার ক্ষেত্রটাই হচ্ছে উপস্থিতি। যদি যথাযথ পরিমাণ রেকর্ড হারে যদি জনগণ ভোট না দিতে যায়, তখন এটা সামান্যতম একটা প্রশ্নের সম্মুখীন হতে পারে। এবং দুই রাজনৈতিক বড় বড় দলরাই তারা ডেমোগ্রাফি অনুযায়ী নারী ভোটারদের, ইয়াং জেনারেশন সকলকেই বিভিন্ন এজেন্ডা দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করছে। এবং আমি মনে করি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, দ্যাট আমরা ব্যক্তিগতভাবে আমরা নির্বাচন করব আমরা কাকে ভোট দিব। আমাদের যে নারী সমাজ তারা এই দুই পার্টির, এবং এই নির্বাচন কমিশন এই ইনফরমেশনগুলো এখন এভেলেবল করেছে, আগে কিন্তু এটা ছিল না। তারা একটা ওয়েব পেজ খুলেছে, ওখানে আমি কোন কোন ক্যান্ডিডেট আমার। জি, আমরা জেনারেল মনিরের সংযোগটি হারিয়েছি। আমি একটু সালাউদ্দিন ভাই আপনার কাছে আসতে চাই। নারী এবং তরুণ ভোটার, বিশেষ করে নারী নিয়ে আল মামুন রাসেল একটু আগে বলছেন যে নারীদের এবং তরুণদেরকে তারা আকৃষ্ট করার চেষ্টা করেছেন। নারী ইস্যুতে জামাত আমিরের বা দলের যে অবস্থান, সেটাকে আসলে নারীদের পক্ষে গেল নাকি বিপক্ষে গেল, বা সেইখানে কি জামাত খানিকটা গিয়ে থাকবে? আমাদের এই তরুণদের ব্যাপারটা, 1.5 মিনিট সময়, তরুণদের ব্যাপারটা তো বোঝাই গেল যে জুলাইয়ের যারা শরিক, যারা নেতৃত্ব দিচ্ছে তাদের প্রতি আর ছাত্র সমাজের তাদের প্রতি আস্থা নাই। এটা তারা যে কোনো কারণে হোক তারা এটা এই জায়গা থেকে তারা পরাজিত হয়েছে, যে কোনো কারণে হোক। নারীদের ব্যাপারটা আমরা তো গ্রামের মানুষ, আমাদের দেশের মানুষের শিক্ষার হার, সংস্কৃতি ইত্যাদি তো সামাজিক পারিবারিক প্রভাবের ব্যাপারটা তো আমরা জানি।
তো ফলে আমার কাছে মনে হয় নারীদের বড় অংশ স্বামী এবং তার পুত্র যদি সে উপযুক্ত সন্তান। ভোটার হয়, সন্তান দ্বারা প্রভাবিত হবে। মা বা বোন সাধারণত আমাদের এই পরিবারতান্ত্রিক এই সমাজে তারা সাধারণত পুরুষ দ্বারাই প্রভাবিত হয়। এর বাইরে একটা অংশ কারা ধর্ম দ্বারা প্রভাবিত হতে পারে। যেমন নারীদের একটু কমল মানে মন, নারীরা ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নেয় না, যারা কোমল মন। কর্মজীবী এবং শিক্ষিত। আমরা দেখছি যে জামাতের মহিলা কর্মীরা গত 5 মাস ধরে ঘরে ঘরে গিয়ে তারা ব্যস্তের যাওয়ার প্রলোভন, কোরআনের তালিম নেওয়া এবং নানান ধরনের তাদেরকে সহযোগিতার ইয়েটা করেছে। কিন্তু আমার মনে হয় না যে ওই যে বললাম বড় অংশটা প্রভাবিত হবে পরিবার থেকে। তা আমাদের দেশে তো এটা রাজনৈতিক সচেতন একটা দেশ, যাই বলেন, কারণ আমাদের এই দেশে যে ভোটের যে উৎসব, জি। এটা পৃথিবীর কোথাও পাবেন না। শেষ করতে হ্যাঁ, তা আমার কাছে যেটা মনে হয় তা বেশিরভাগ অংশই পরিবার দ্বারা প্রভাবিত হবে। জি জি রাসেল, আপনি এই যে বিশেষ করে নারী ইস্যুতে যেটা বলছিলেন এবং জামাত আমিরের নারীদের নিয়ে অনেক বক্তব্য নিয়ে বিতর্ক, সেটি করার সময় না 1 মিনিট সময়, কেন মনে হচ্ছে যে নারীরা জেনে শুনে উনি দলের প্রধান হতে পারবেন না, রাষ্ট্রের প্রধান হতে পারবেন না, এটা যে দলটি ভোটের আগেই প্রকাশ্যে বলছে, ফলে এটা কোনো গোপনীয় অবস্থান এখন জামাতের না, তাদেরকে কেন ভোট দেবেন আসলে? দেখেন, প্রথম কথা হচ্ছে নারীরা এই জন্য ভোট দিবে, নারীরা ভোট দিয়ে প্রমাণ করেছে 5টা ছাত্র সংসদ নির্বাচনে নারী হলগুলোতে যে ভূমিধস বিজয় ছাত্র শিবির করেছে, যে ভূমিধস আপনি চিন্তা করতে পারবেন না, এমন কোনো হল নেই যে হলে শিবিরের প্যানেল জয়লাভ করে নাই। তার মানে হচ্ছে নারীরা জামাত শিবিরকে ওন করে নিচ্ছে, এটা ওন করে নিচ্ছে। এবং কি জামাতের আমিরের নিয়ে যে প্রোপাগান্ডা হয়েছে, এই প্রোপাগান্ডাটা কিন্তু এখন প্রমাণিত হয়েছে, এই প্রোপাগান্ডা টার্ন করেছে। জামাতের পক্ষ থেকে শুরু থেকে এটার প্রতিবাদ করেছে এবং পরবর্তীতে যখন এখানে রাষ্ট্রযন্ত্রের একজন ব্যক্তি জড়িত এবং সব কিছু প্রমাণিত হয়েছে, এটা টার্ন নিয়েছে। তো সুতরাং এই টার্নটা জামাতের জন্য আরও বেশি কার্যকরী ভূমিকা পালন করবে এবারে। এবং কি জামাতের সবচেয়ে ভালো দিক হচ্ছে জামাত মুখে যেটি বলছে অন্তরে সেটা ওন করছে, বিএনপির জায়গা থেকে সেটি করছে না। জামাত বলছে, আগে বলে দিচ্ছে যে আমাদের দলে প্রধান হওয়ার সুযোগ নেই বলে দিচ্ছে, এবং তাদের আলাদা আলাদা উইং আছে, উইংয়ের প্রধান হতে পারবে কিন্তু দলের প্রধান না। কিন্তু এর বিপরীতে আমরা কি দেখতে পাই, বিপরীতে বিএনপি বলছে যে তুমি আমার দলের প্রধান হতে পারবা, তুমি আমার ছাত্র সংগঠনের প্রধান হতে পারবা, কিন্তু এখনো পর্যন্ত আজকে 35 বছর হয়েছে, এই 35 বছরে যে দলের নারী প্রধান ছিল সেই দলের একজন সাধারণ সম্পাদক আমরা দেখি না, যেটা ফ্যামিলি কোটার বাহিরে একটা নারী হয়েছে। সে দলের যে ছাত্র সংগঠন আছে, ছাত্র দলের আমরা দেখি না একজন মহিলাকে নমিনেশন একজন, আমি বলছি একজনও ছাত্র দলের সভাপতি নারী হন নাই। তো সুতরাং একদিকে আপনি যখন দেখলেন যে কোটার, যখন বিএনপির পক্ষ থেকে একটা তথ্য দেওয়া হয়েছে এক পরিবারে একজন, আপনি দেখেছেন হচ্ছে আফরোজা আব্বাস এবং মির্জা আব্বাস দুজনে এমপি ছিলেন, কিন্তু সেখানে নারীকে অবহেলা করে পুরুষকে দেওয়া হয়েছে। হারুন সাহেব এবং পাপি আপা দুজনে এমপি ছিলেন, সেখানে এক পরিবারের নীতিতে নারীকে বলি দেওয়া হয়েছে। তো সুতরাং শুধু মুখে বললে হবে না, অন্তরে লালন করতে হবে। জামাতের পক্ষ থেকে প্রত্যেকটা জায়গায় জামাত উপরে দিয়ে যেভাবে বলে, যেমন গণভোটের পক্ষে হ্যাঁ, উপরে যেভাবে বলছে বিতর্কস্থ সেভাবে আছে, কিন্তু বিএনপি জায়গা থেকে বিএনপি উপরে বলে হ্যাঁ, কিন্তু নিম্নস্থ ধন্যবাদ সালেউদ্দিন, ধন্যবাদ জেনারেল আকন। আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী উত্তাপের পাশাপাশি সমান্তরালে ছড়ানো হচ্ছে নানান ধরনের ভুল, অপতথ্য, এমনকি ইন্টেনশনাল তথ্য বা গুজব। সেই সব নিয়েই ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসমিস ল্যাবের সঙ্গে আমাদের এই বিশেষ আয়োজন। আমার সঙ্গে যুক্ত আছেন তৌহিদুল ইসলাম রাসু, তিনি ডিসমিস ল্যাবের রিসার্চ অফিসার বটে। রাসু, আমাকে একটু বলবেন আজকে সামাজিক মাধ্যমে কোন বিষয়গুলো নিয়ে ভুল তথ্য বেশি ছড়ালো? কারণ আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে সকাল 7:30টায় সারাদিন, ফলে অনলাইনে এখন একটু বেশি গুজব বা অপতথ্য ছড়ানোর সংখ্যা ছিল গতকাল। সকালের শুরুতে আমরা যেটা দেখতে পাই যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা ভুয়া বক্তব্য ছড়ানো হচ্ছিল, যেটা মানে 4 বছর আগের একটা বক্তব্য, সেটা সাম্প্রতিক দাবিতে ছড়ানো হচ্ছিল, এরকমের দাবিতে যে লাইক বিএনপি নির্বাচন বর্জন করেছে, এরকমের একটা দাবি। পাশাপাশি পুরো দিন জুড়ে আমরা দেখতে পাই, যেটা সকালের সিচুয়েশন রুমে আমরা বলেছিলাম, যে সংঘাত বা আপনার বিক্ষোভ রিলেটেড যে জিনিসগুলো, যেহেতু আপনার প্রচারণা শেষ, কিন্তু এই ধরনের জিনিসগুলো সামনে আসতে পারে, কারণ মানুষের মধ্যে একটা অনাস্থা তৈরির একটা শঙ্কা তৈরি হতে পারে, যে মানুষজন যাতে ভোটের যে বিষয়টা থাকে সেক্ষেত্রে যাতে অনিচ্ছুক থাকে বা একটা ভয় ভীতি তৈরি হয়, যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে, এরকমের একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছিলাম। এই রিলেটেড দেখা গেছে যে বিক্ষোভের একটা বিষয় দেখা গেছে, যে কোনো জায়গায় বলা হচ্ছে যে পুরনো একটা ভিন্ন ঘটনার ভিডিওকে বলা হচ্ছে যে নির্বাচনকে মানে তারা হচ্ছে নির্বাচনে আসতে চায় না বা নির্বাচন মানবে না দেখে হচ্ছে বিক্ষোভ করছে।
কোনো কোনো জায়গায় দেখা গেছে রাজনৈতিক বিভিন্ন দল তাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছে দাবিতে, ভুয়া দাবিতে ছড়ানো হচ্ছে। প্লাস আমরা দেখেছি এআই কিছু কন্টেন্টের মাধ্যমে হচ্ছে অপতথ্য ছড়ানো হচ্ছে, যে লাইক সেনাবাহিনীর কোনো একজন কর্মকর্তা বলছেন যে নির্বাচন বর্জন করতে হবে, বা বিএনপি মহাসচিব বিএনপির যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন ভোট না দিলে বাসায় চলে যাবেন, এরকম একটা বিষয়। প্লাস জনসমাগমের যে বিষয়গুলো, নাসিরউদ্দিন পাটোয়ারির জনসমাগম বা সিলেটে বিএনপির আপনার জনসভা দাবিতে মানে কম AI লোক content- দেখানো, যেটা বেশি লোক দেখানো হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা। জনসমাগম আরেকটা বেশি কি দেখানো এরকম নির্বাচনের সময় ইন্টারনেট বন্ধ থাকবে এরকম একটা দাবি কি কেউ ছড়াচ্ছে বা এরকম আপনারা জি, কিছু এরকম পেয়েছেন? আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমের একটা প্রতিবেদন ছিল, যেটা হচ্ছে আপনার 2023 সালের একটা প্রতিবেদন, যেখানে বলা হচ্ছিল যে সাবমেরিন কেবলের যে আপগ্রেডেশনের বিষয় থাকে, সেজন্য হচ্ছে 2 দিন 20 ঘন্টার মতো ইন্টারনেট কানেকশন হচ্ছে আনস্টেবল থাকতো বা আপগ্রেডেশনের জন্য কাজ করা হতো, এরকমের একটা প্রতিবেদন ছিল 2023 সালের। সেটা বর্তমানে এসে এখন ছড়ানো হচ্ছে যে লাইক 11 তারিখ এবং 12 তারিখ, মানে নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের পরের দিন আপনার হচ্ছে ইন্টারনেট কানেকশন বন্ধ থাকবে, এরকমের একটা দাবি, যেটা আমরা যাচাই করে দেখতে পারি যে এটা আসলে বর্তমান আগের। সময়ের না, সেটা হচ্ছে 3 বছর আগের একটা ঘটনা। শেষ প্রশ্ন হচ্ছে যে আর মাত্র একদিন মাঝখানে, এবং যেহেতু এখন মাঠের প্রচারণা বন্ধ, ফলে প্রার্থী বলি দল বলি তাদের যে কৌশল অপকৌশল কিংবা আমরা যে বট বাহিনী বলি, তারা কি আগামীকালকের বা আজকে মধ্যরাত থেকে আরেকটু বেশি অ্যাক্টিভ হতে পারে, কোনো ন্যারেটিভ তৈরির চেষ্টা করতে পারে? আপনাদের পূর্বাভাস কি? প্রচারণার ক্ষেত্রে যেটা আপনি বললেন যে যেহেতু এখন সময়টা এখন কমে এসছে, সো অনলাইনে তারা বেশি অ্যাক্টিভ থাকবে এরকমের একটা ধারণা আমরা করতে পারি, যেটা আমরা আগের ইলেকশনের ক্ষেত্রেও 24-এর ইলেকশনের ক্ষেত্রেও দেখেছি। এখন একটা দল হচ্ছে ইলেকশনে আসছে না, সো তাদের অনলাইন প্রেজেন্স কিন্তু রয়েছে। সো এই ক্ষেত্রে একটা শঙ্কা তো থেকেই যায় যে ইলেকশনে মিস ইনফরমেশনের যে বিষয়টা, সেটা তো থাকবেই। পাশাপাশি আমরা যেটা দেখছি যে আজকে কিন্তু অনেক জায়গায়, দেশের ভেতরে অনেক জায়গায় কিন্তু আপনার দুইটা দলের মধ্যে কিন্তু সংঘাতের একটা দৃশ্য আমরা দেখেছি, এবং নেত্রকোনায় একটা নিউজ দেখেছি আমরা, যেখানে কিন্তু ভোট কেন্দ্রে হচ্ছে আপনার আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সো এই ধরনের ঘটনা যখন চলছে, বগুড়া পঞ্চগড়েও কিন্তু একটা আপনার বিএনপি জামায়াতের মধ্যে সংঘর্ষের একটা ঘটনা আমরা দেখেছি। সো এই ধরনের বাস্তবতা যখন আমরা দেখছি, সেটা দেখা যাবে যে লাইক এই ঘটনাগুলোকে কেন্দ্র করে অনেকগুলো। আরো পুরনো যেই সংঘাতের যে জিনিসগুলো থাকবে, সেগুলো কিন্তু অনলাইনে আসার একটা প্রবণতা থাকছে, জি, বা জি। কোনো একটা দলকে নেতিবাচক বা ইতিবাচক ভাবে দেখানোর জন্য চিত্রায়িত কিন্তু করার একটা চেষ্টা চিত্রায়িতের থাকবে, একটা এবং বিষয় সেজন্য থাকবে। ভোটারদের সতর্ক থাকতে হবে। দর্শক যা দেখবেন ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাই বিশ্বাস করবেন না। মূলধারার গণমাধ্যম, পত্রিকা, টেলিভিশন, অনলাইন চেক করুন, প্রয়োজনে নিজে ফ্যাক্ট চেক করে সত্য তথ্যের উপর ভিত্তি করে আপনার সিদ্ধান্ত নিন। ভালো থাকুন সবাই, দেখা হবে আগামীকাল রাত 11টায়।